ওসমান হাদি এই একটি নাম দুই দেশের রাজনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে অনেক কিছু সমীকরণ পাল্টে দিচ্ছে। সেই ওসমান হাদির খুনিকে বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। হাদি হতে পারে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারে, সে রাজনীতির মঞ্চ থেকে বলেছে। বাংলাদেশের মানুষ তাকে জায়গা দিয়েছে, সে যদি ক্ষমতায় আসতো, তাকে তো আসতেই দিল না, তাকে পিছন থেকে মেরে ফেলা হলো। ওসমান হাদি এই একটি নাম বোধহয় বাংলাদেশের নির্বাচনের আগে শুধু বাংলাদেশ নয়, বাংলার প্রতিবেশী দুই দেশ, ভারত এবং বাংলাদেশ, দুই দেশের রাজনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে অনেক কিছু সমীকরণ পাল্টে দিয়েছিল। কিছু একটা যেন পরিবর্তন, উত্তেজনা, আশঙ্কা তৈরি রয়েছে। একদিন হঠাৎ এই ওসমান হাদিকে দুষ্কৃতীরা গুলি করেন, তিনি মারা যান কয়েকদিন জীবন সংশয় লড়াইয়ের পর। তার পরবর্তী সময় বাংলাদেশ জুড়ে, গোটা দেশ জুড়ে, ঢাকা শহর জুড়ে বিক্ষোভ, প্রতিবাদ, ভাঙচুর, আগুন, উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। সেই ওসমান হাদির খুনিকে, হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে গতকাল। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন বাংলাদেশের তরফ থেকে ওসমান হাদির মৃত্যুর পর থেকে অভিযোগ করা হয়েছিল হাদি খুনিরা নাকি ভারতেই লুকিয়ে আছে। প্রথমে ভারত সরকারের তরফে তা অস্বীকার করা হয়। প্রতিরক্ষা বাহিনী, সীমান্ত সুরক্ষায় দায়িত্বপ্রাপ্ত রক্ষী বাহিনীর তরফ থেকেও জানানো হয় এরকম কোনো অনুপ্রবেশ ঘটেনি। অবশেষে গতকাল পশ্চিমবঙ্গ এসটিএফ এই দুজনকে গ্রেপ্তার করে। ওসমান হাদির খুন, পরবর্তী উত্তেজনা, ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্ক, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার এবং ভারত বাংলাদেশ সাম্প্রতিক বাণিজ্য এবং আমদানি রপ্তানি সম্পর্ক, এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়েই আজকে আমরা প্রথম কলকাতায়, আমাদের সঙ্গে রয়েছেন অন্যান্য দিনের মতোই প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি বারবার বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছিল, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই বলা হয়েছিল ওসমান হাদির খুনিরা নাকি ভারতে লুকিয়ে রয়েছে। ভারত সরকারের তরফ থেকে তা অস্বীকার করা হয়। অবশেষে ধরা পড়ে কিন্তু ভারতের মাটি থেকেই, পশ্চিমবঙ্গের মাটি থেকেই। এই যে ভারতে অনুপ্রবেশ, ভারতে ঢুকলো, ভারতে এতদিন থাকলো, এর ফলে এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা চাপানোতো শুরু চলছে, বেশ কয়েকদিন ধরে চলেছে, একে অপরের দোষারোপ পালা চলছে। এই গ্রেফতারির পর আপনি কিভাবে পুরো বিষয়টা দেখছেন? যে চাপানোতরটা চলছিল সেটা কি এবার কমে যাবে, কি বলেন? দোষারোপের পালা এখানে কোনো বিষয়টা নয়। একটা দুর্ঘটনা ঘটেছে, কোনো মৃত্যুই কিন্তু কখনো কাম্য নয়। কিন্তু এই দোষীরা যখন ধরা পড়েছে, অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ, এসটিএফ জেরা করে, সত্য উদ্ঘাটন করে সেই সত্যের যে ফল সেটা কিন্তু বাংলাদেশকে অবশ্যই জানিয়ে দেবে। এটা কিন্তু আমার ধারণা বা বিশ্বাস, এবং সেই পর্যায়ক্রমে তারই কিন্তু কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটুকু খবর পাচ্ছি। বেশ, আপনি যেটা বললেন যে তাকে খুনিদের জেরা করা হচ্ছে, গ্রেফতার করা, এবং সূত্রের খবর তারা স্বীকারও করেছেন তারা গুলি চালিয়েছিল, তারা খুন করেছে। হাদি যখন ভাষণ দিতেন, হাদি যখন জীবিত অবস্থায় একাধিক সভা সমাবেশ করেছেন, তাকে অনেকবার ভারত বিরোধী অনেক উত্তেজনামূলক মন্তব্য করতে শোনা গিয়েছে, আওয়ামী বিরোধী কথাও বলতে শোনা গিয়েছে। এই যে তার যে ভূমিকা, তার যে মন্তব্য, এইগুলো কি কোথাও গিয়ে তার এই হত্যাকাণ্ডের পেছনে, হামলাকারীদের পেছনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বা কাজ করেছিল? হাদি হতে পারে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারে, সে রাজনীতির মঞ্চ থেকে বলেছে। বাংলাদেশের মানুষ তাকে জায়গা দিয়েছে, সে যদি ক্ষমতায় আসতো, তাকে তো আসতেই দিল না, তাকে পিছন থেকে মেরে ফেলা হলো। এটা কোন বাংলাদেশের রাজনীতি? কারা এটা ঘটালো? এখন সেটাকে নিরীক্ষণ করতে হবে, সেটাকে খুঁজে বার করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরে সে দেশের আইন ব্যবস্থার মধ্যে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাপনা করতে হবে। আর যারা সেই ঘটনার সময় তীব্র ধিক্কার জানিয়েছিল বাংলাদেশের মানুষের, ভারতবর্ষের মানুষের প্রতি, এখন তারা দাবি তুলুক, তারা বলুক, তারা কেন কথা বলছে না? এটা আমার একেবারে হাজারো প্রশ্নের মধ্যে একটা বড় প্রশ্ন। আমরা ধন্যবাদ আশা করছি না, আমরা কিন্তু হাদির খুনিকে খুঁজে বার করে দিলাম। আমি ভারতীয় হিসেবে, ভারতের একজন সাংবাদিক হিসেবে, এবং প্রথম কলকাতার আমরা পলিসি বাংলাদেশের মানুষের চাহিদাকে, অধিকারকে সমতার ভিত্তিতে সম্মান দেওয়া, সেই জায়গা থেকে আজকে জোর গলায় বলছি যে হাদিকে কিন্তু এসটিএফ ধরতে পারলো। মনে রাখতে হবে, মেঘালয় দিয়ে যদি সে ঢুকে থাকে,
তাহলে বিডিআর এর চোখে কিন্তু ধুলো দিয়ে এসেছিল তারা। এ দায় বা দায়িত্ব কিন্তু আপনাদেরও নিতে হবে। আর সর্বোপরি ঢাকার Actually, মাটিতে কিন্তু হাদি আপনার খুন আপনার হয়েছিল। কথা সর্বোপরি ঢাকার মাটিতে কিন্তু হাদি খুন হয়েছিল, এটা মানতে হবে। বলো। আপনার কথা রেশ টেনে বলাই যায় যে যখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা ভালোর দিকে এগোচ্ছিল, মানে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দফা এবং শেষ পর্ব, এবং নতুন সরকার ক্ষমতায় আসবে, নির্বাচন হবে, এরকম একটা পরিস্থিতি সুদিকের দিকে এগোচ্ছিল, আমরা আশা করছিলাম। ঠিক সেই সময় হাদির ওপর হামলা, হাদিকে খুন করা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিপুল বিক্ষোভ, অগ্নিসংযোগ, একটা উত্তেজনামূলক পরিস্থিতি। তার মানে সেই সময় কি বাংলাদেশের নির্বাচনটাকে ভেস্তে দেওয়ার জন্যই একটা চক্রান্ত কাজ করেছিল? অবশ্যই, এবং অবশ্যই, সেই চক্রান্তকে কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ককে নষ্ট করার একটা চেষ্টা শুরু হয়েছিল। অবশ্যই, অবশ্যই। হাদি হত্যার ঘটনা ধামাচাপা পড়ে গেছিল প্রথম আলো এবং ডেলি স্টারের ওই ভয়াবহ অগ্নিসংযোগ। আমরা দেখেছি ফায়ার ব্রিগেড, তলায় আগুন জ্বলছে, ওপরে সংবাদ মাধ্যমের কর্মীরা, গোটা বিশ্ব নিন্দা করেছে, গোটা বিশ্ব দেখেছে। হাদির হত্যাকে ধামাচাপা দেওয়ার একটা প্রবণ জায়গা তৈরি করেছিল তারা। কেন করেছিল? বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে 12ই ফেব্রুয়ারি। মৃত্যুটা কখনোই কাম্য ছিল না, কিন্তু এই খুনটা কেন করেছিল, কারা করেছিল, এবং সেই খুনকে চাপা দিতে কে সেই, আমি তো মনে করবি যারা ওই অগ্নিসংযোগ ঘটিয়েছিল তারা কি সত্যিকারের হাদির হত্যার দাবি জানাতে এসেছিল? তার জন্য তো আইন আদালত আছে। বাংলাদেশের মানুষ তো গণবিক্ষোভ করে একটা প্রধানমন্ত্রীকে উৎখাত করতে পেরেছে, তাহলে তারা বিপুল আন্দোলন করতে পারলো না কেন? 2024-এর 5ই আগস্ট কেন্দ্র করে তো এত বড় অগ্নিসংযোগ কোথাও ঘটেনি। হাদি হত্যা ঘটনার পরে প্রথম আলো এবং ডেলি স্টারের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, অফিস পুড়িয়ে দেওয়া হলো, যেখানে সংস্কৃতি চর্চা হয় সেখানে অগ্নিসংযোগ ঘটিয়ে দেওয়া হলো, ভাঙচুর চালানো হলো। কিন্তু আবারও বলছি, বাংলাদেশের একেবারে নিচু তলার থেকে উপর তলার মানুষ, তারা ধর্মনিরপেক্ষ, তারা তাদের দেশের সংস্কৃতি, শিক্ষা, সম্পর্ক বোঝে, তাদের আভিজাত্য জানে, তাদের ইতিহাস জানে। তার ম্যান্ডেট কিন্তু 12ই ফেব্রুয়ারি তারা দিয়েছে। এখন যদি যেটা যদি বলার আপনার বিষয়, কথা রেসটা ধরতেই হয়, তাহলে যেটা সব থেকে বড়, মানে আগামী দিন হতে চলেছে বা ধরে নেওয়া যেতে পারে, হাদির হত্যাকারীদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। হ্যাঁ, কেঁচো খুঁড়তে তারা কেউটে বেরিয়ে যাবে, কিভাবে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারা খুন করিয়েছিল, কেন করিয়েছিল, কোন পলিসি ছিল, কোন কৌশল ছিল। এবং এবং আমিও আশাবাদ ব্যক্ত করব বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে, এই সত্য উদ্ঘাটন হলে প্রকাশ্যে সব বিষয়টা জানান দেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তাদেরকে এনে শাস্তি প্রদান করা। আমার মনে হয় তাহলেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের নিবিড়তায়, সম্পৃক্ততায়, হৃদ্যতায় আবদ্ধ থাকবে, দোষারোপের পালা নয়। আর সম্পূর্ণ ভারতের প্রতি আস্থা রাখতে পারেন। এ জাতীয় দুর্নীতিগ্রস্ত, এ জাতীয় মানুষকে ভারত কখনোই প্রশ্রয় দেবে না। হ্যাঁ, যেটা মানে আপনি যেটা বারবার বলছেন যে ভারত পাশে রয়েছে, কিছু মানুষ গত 17-18 মাস বা 20 মাসে বারবার অভিযোগ করার চেষ্টা করেছেন, প্রমাণ করার চেষ্টা করেছেন যে ভারত থেকে উস্কানি দেওয়া হচ্ছে, ভারত থেকে বাংলাদেশে অশান্তি তৈরি করার চক্রান্ত হচ্ছে। এটা যে দুই দেশের সম্পর্ক নষ্ট করার, দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধনকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত ছিল, সেইটা বোধহয় গতকালের বা গত পরশুর ঘটনা প্রমাণ করে দিল যে ভারত কখনোই কোনো দুর্নীতি, অপরাধকে প্রশ্রয় দেয় না। দেখো, তোমার একটা এবং কথা বলি, বিদ্বেষের অপপ্রচার, বিদ্বেষের উস্কানিতে দুদেশের সরকারি পর্যায়ের কূটনীতি কখনো ধ্বংস হতে পারে না। সরকার দাঁড়ায় সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে। সরকার কিন্তু কোনো বিদ্বেষমূলক প্ররোচনায়, উস্কানিতে সরকার চলে না। সরকার সেগুলোকে থামানোর চেষ্টা করে। কিভাবে? কার্যকারী বাস্তবিক দৃষ্টিভঙ্গি নিয়ে। কিভাবে একটা সরকারের সঙ্গে সম্পর্কে ভালো থাকবে, সরকারের সঙ্গে সম্পর্ক ভালো থাকা মানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভালো থাকা। কেননা ম্যান্ডেট নিয়ে আসে সরকার, তো কোনো বিদ্বেষ, উস্কানি, সমাজ মাধ্যমে কিছু ইনফ্লুয়েন্সের পরের বক্তব্য, তারা ধান্দা কামানোর জন্য এইসব করে। তাতে কিন্তু কোনো কিছুতে ছাপ পড়ে না। সাময়িক হয়তো কিছু একটা বিদ্বেষ তৈরি হয়, কিন্তু বেসিক জায়গায়, মানে বেসিক পিলারে বাংলাদেশের সরকার নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়লো? একদম পড়েনি তো। তাহলে আমরা সেগুলো নিয়ে হয় অবশ্যই আলোচনাতে প্রাসঙ্গিকতায় উঠে আসবে ঠিকই। সেইখানে আসতে গেলে আমাদের পজিটিভ থিঙ্কিং এই কথা বলতে হবে যে বিদ্বেষ, উস্কানি, প্ররোচনায়
কোনো সরকার কখনো টলে না, সরকার বরং সেটাতে আরো সতর্ক হয়ে যায়, যাতে কোনো রকম ভাবে সরকারের সঙ্গে সরকারের কোনো টানাপোড়েন, কোনো পরিস্থিতি খারাপ না হয়, হলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ব্যাঘাত ঘটবে। ঠিক এইখান থেকেই মানে এই দুই দেশের সম্পর্কের থেকেই যে বিষয়টা বারবার উঠে আসে, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। মাত্র 20-22 দিনে একটি সরকার ক্ষমতায় এসছে, এসেই তারা কিন্তু ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তার সব থেকে চমকপ্রদ মানে অন্যতম চমকপ্রদ একটা পদক্ষেপ ছিল গতকালের একটি ঘটনা। গতকাল ভারতের হাই কমিশনারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির একটা দীর্ঘ বৈঠক হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক গত 17-18 মাসে একটা ভাটা পড়েছিল বিশেষ কারণে। কখনো আমাদের তরফ থেকে, ভারতের তরফ থেকে কিছু মন্তব্য করা হয়েছে, কখনো বাংলাদেশের তরফ থেকে কিছু মন্তব্য করা হয়েছে, একটা সামগ্রিক পরিস্থিতি হয়ে গিয়েছে হয়তো কোনো কারণে। এই যে গতকালের বৈঠক, এই বৈঠকের প্রেক্ষিতে কি মনে হচ্ছে, এই এই বাণিজ্যিক জট কি খুব শীঘ্রই কাটতে চলেছে? কিভাবে দেখছেন? দেখো, আমাদের দুর্গোৎসবের সময় বাংলাদেশ থেকে ইলিশ আসে। বাংলাদেশের পবিত্র উৎসব বা মুসলিম ধর্মপ্রাণ মুসলিম সমাজের যে পবিত্র এখন রমজান মাস চলছে, এরপরে ঈদ, সেই উৎসব, সেই ঈদকে কেন্দ্র করে খাওয়া দাওয়া যেমন থাকে, বিভিন্ন ব্যবসায়িক উপাদান আদান প্রদানের জায়গা থাকে, একটা ব্যবসায়িক বাজার থাকে, ছুটি থাকে। আমরা গতকালই আলোচনা করেছি বাংলাদেশের সরকার এই ঈদের সময় কিভাবে ছুটি মানুষকে দেবে, কতটা পরিমাণ ছুটি দেবে, জ্যামজট মুক্ত রাখবে, মানুষ শহর থেকে তার বাসায় ফিরে যাবে, গ্রামে ফিরে যাবে, মফস্বলে ফিরে যাবে। এই বিষয়টাকে কিভাবে রুটিন মাফিক সুন্দর করে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সেটা তার একটা দিক নির্দেশনা কিন্তু বাস্তবিক দিক থেকে তিনি সমাজের কাছে তুলে ধরতে চাইছেন। বাংলাদেশের মানুষের কাছে সেটা বাস্তবিক প্রেক্ষাপটটা তুলে ধরে সে বাস্তবায়ন করার কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। সেই জায়গা থেকে যে কালকে যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার যে আমাদের হাইকমিশন রয়েছেন ঢাকায়, যে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, তার মূল বিষয় হচ্ছে, আমার ধারণা সেটা হচ্ছে ঈদকে কেন্দ্র করে যে ভারত থেকে যে বিভিন্ন অসরা যায়, মানে বাণিজ্যিক দিক থেকে সেই সবের আদান প্রদানের যে জট, সেই সেটা যাতে আরো সরলীকরণ হয়, কোনো জটিলতা না থাকে, যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়, সংশ্লিষ্ট এইসব বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এবং এই আলোচনাকে কেন্দ্র করে এটাকে আরো ত্বরান্বিত করা এবং এটাকে আরো ব্যাপকতায় পৌঁছে দেওয়া, যেটা ভারত সরকার আগেই বলেছিল দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিটাকে আরো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, সেই গুরুত্বের ফলাফল স্বরূপ কালকের এই বৈঠক এবং উভয় পক্ষের সাংবাদিক সম্মেলন আমরা দেখেছি। এবং আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আশাবাদী যে ভারত বাংলাদেশের যে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যে চলার, যে দক্ষিণ এশিয়ার যে একটা দুটো শক্তি দেশ ভারত এবং বাংলাদেশ, এই সম্পর্কটা দক্ষিণ এশিয়াতে একটা বিস্তার করে, প্রভাবও ফেলে, সেই তার মানে কার্যকারিতা কিন্তু শুরু হয়ে গেছে এই 20-22 দিনে। এবং সরকার গঠনের আগেই ভারত সরকার জানিয়েছিল যে নির্বাচনের আগে যে একটা সরকার আসুক, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারত সব রকম ভাবে পাশে থাকবে। সেই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি, একেবারে একের পর এক আমরা দেখতে পাচ্ছি। এটা অবশ্যই দুদেশের মানুষের সম্পর্কের বুনিয়াদকে আরো মজবুত করবে, সম্পর্কের সেতুকে আরো দৃঢ় করবে, এবং এই যারা সুবিধাবাদী, যারা বিদ্বেষ ছড়ায়, তাদের মুখে যাকে এক কথায় ঝামা ঘষে দেওয়ার একেবারে এইসব কার্যকারিতাই তা প্রমাণ করছে। একদমই, মানে যেটা আপনার কথা থেকে বারবার উঠে আসছে যে বাণিজ্যিক সম্পর্কটা যত দ্রুত সরলীকরণ করা যায়, এটা বোধহয় তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। উনি ক্ষমতায় আসার পর সেই কাজে দ্রুত এগোচ্ছে। এবং বাণিজ্যিক সম্পর্কের পজিটিভ দিক, একমুখী নীতি চলছিল কিছুদিন ধরে, এক এক ব্যক্তি কেন্দ্রিক নীতি চলেছিল, সেখান থেকে এখন বোধহয় নয়াদিল্লিতে সরে আসার সময় এসছে, বা সরে গিয়েছে কিছুটা, বা কিছুটা না, বা নয়াদিল্লি দৃষ্টিভঙ্গি পুরো বদল করেছে। নয়াদিল্লি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখছে, বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক রাখছে, এখানে ব্যক্তি সম্পর্কের কোনো জায়গা নেই। এটাকে অনেকে অন্যরকম ভাবে ভাইব করার চেষ্টা করেছে অতীত দিনে, সেই ইতিহাস মুছে ফেলাই এখন মন থেকে জরুরি। এবং বাংলাদেশের সঙ্গে ভারত সরকার সেই দৃষ্টিভঙ্গি নিয়ে, বর্তমান বাস্তবিকতায় প্রেক্ষাপট নিয়ে, বাংলাদেশের বর্তমান মানুষের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে সমতার ভিত্তিতে বাংলাদেশের সরকারের সঙ্গে ভারত সরকার তার দৃষ্টিভঙ্গির বাস্তব দিক তুলে ধরার চেষ্টা করছে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক যেমন আমরা অস্বীকার করতে পারি না, মানে আমাদের দেশের বিভিন্ন মানে
বিদেশ মন্ত্রী পর্যায়ের একাধিক মন্ত্রীর সঙ্গে বা একাধিক কূটনীতিকের সঙ্গে বাংলাদেশের শীর্ষ পদাধিকারীদের ধারাবাহিক বৈঠক, দুই দেশের একদমই সীমান্ত তাই। সুরক্ষা এটা শুরুর এবং থেকেই হয়ে আসছে। ভিসা চলাচল, এই বিষয়টাও বোধহয় আরো দ্রুত, যত দ্রুত সম্ভব সমাধান করতে পারলে বোধহয় দুই দেশের সম্পর্কটা আরো 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 অনেক সরল হতে শুরু করবে। দেখো, সরাসরি মানুষের সম্পর্কের যে উত্তাপ পেতে গেলে বাণিজ্যিক সম্পর্কের মধ্য দিয়ে আমাদের এখান থেকে ধরো পেঁয়াজ যাবে, সেই পেঁয়াজটা গেলে বাংলাদেশের মানুষ কম দামে কিনবে। সরাসরি মানুষের সঙ্গে মানুষের সম্পৃক্ততার একটা বাস্তব উদাহরণ। স্বাভাবিকভাবেই সেরকম সরাসরি একটা মানুষের সঙ্গে একটা মানুষের বাস্তব সম্পর্কের যে মিলন, যে সম্পৃক্ততা, সেটা গড়ে উঠবে ভিসা। একটা বাংলাদেশের মানুষ সে কলকাতায় চিকিৎসা করতে আসবে খুব সহজে, কম পয়সায় চিকিৎসা করবে, কাছাকাছি অল্প সময় সড়ক পথে আসতে পারবে। এই যে সরাসরি মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার যে নীতিগুলো বাংলাদেশের সঙ্গে ভারত সরকার নিতে যাচ্ছে, যার বাস্তব দিক আমরা দেখতে পাচ্ছি, অত স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের সম্পর্ক, সরকারের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বুনিয়াদ অবশ্যই গড়ে উঠবে। ঠিক মানে যে জিনিসটা আমরা বারবার প্রথম কলকাতার মাধ্যমে বলতে চেয়েছি, যে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক, দুই দেশের মানুষের সম্পর্ক, সেই দিকেই বোধহয় আমরা আস্তে আস্তে এগোনোর একটা পথ শুরু হয়েছে, চাকা গড়াতে শুরু করেছে। দেখো, আর যখন এই তোমায় প্রেক্ষিতেই বলি হাদি খুনিদের এই ভারত থেকে গ্রেপ্তার বোধহয় দুই দেশের কূটনৈতিক সম্পর্কটাকে আরেক নতুন মাত্রা দিতে চলেছে। মানে ভারত যে পাশে, দুদেশের পাশে রয়েছে, মানে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের সদিচ্ছা রয়েছে, ভারত নয়াদিল্লি এগিয়ে চলেছে, এবং তারা বোধহয় মানে একটা সময় একমুখী নীতি থেকে তাদের ভুল বুঝে বা পরিবর্তনের নীতি থেকে বেরিয়ে এসে কিছু কিছু নতুন করে ভাবতে চাইছি। সম্ভবত এটাই নয়াদিল্লির এখন বার্তা দেওয়ার সময়, বার্তা দিয়ে চলেছেন যে আমরা নতুন করে ভাবছি, নতুন বাংলাদেশকে পাশে রয়েছি। কি দেখো, মনে হয় বাংলাদেশের নয়াদিল্লি বিষয়টা হচ্ছে যে ভারত সরকার যে দৃষ্টিভঙ্গিতে এখন বার্তা দিচ্ছে, বাস্তবতায় ফিরে বিভিন্ন কার্যপ্রণালী চালু করছে। 2024-এর 5ই আগস্টের পর থেকে আমরা প্রথম কলকাতায় একমাত্র আমরাই বোধহয়, হয়তো অনেক সময় মনে হয়েছে যে আমরা ভারতের বিরুদ্ধে কথা বলেছি, কখনোই না। আমরা আমাদের বিশ্বাসে অবিচল থেকেছি যে ভারত বাংলাদেশের সম্পর্ক নিবিড় থাকবে আগামী দিনগুলোতে। সেটা কিন্তু আজকের বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের সেই অতীত দিনের কথাগুলো, 17-18 মাসের পুরনো কথাগুলো কিন্তু আজকে তার প্রকৃত ফল দেখা যাচ্ছে। সেই সময় যে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় শেখ হাসিনার এখানে চলে আসা, এবং বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সমাজ মাধ্যম এবং আমাদের দিক থেকেও শুধু বাংলাদেশ বিদ্বেষী কথা, ওদিক থেকে শুধু ভারত বিদ্বেষী কথা, কিন্তু আমরা সেই দুই বিদ্বেষের আগুনের মধ্যে দাঁড়িয়ে আমরা অবিচল থেকেছি যে যাই ঘটুক না কেন ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক অবিচল থাকবে, শুধু কিছুদিনের অপেক্ষা মাত্র। অন্তর্বর্তী সরকারের কার্যপ্রণালীকে অনেকে অনেক সমালোচনা করেছে, আমরাও করেছি, কিন্তু আমরা বলেছি ধৈর্য ধরতে হবে। যে পরিবেশের মধ্য দিয়ে ডক্টর ইউনূস তার কিছু মন্তব্য ভারতের বিরুদ্ধে গেছে, সেটা সমালোচনার বিষয়, সেটাও আমরা সমালোচনা করেছি, কিন্তু সময় সব উত্তর দেবে। আমরা সেই অবিচল থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিবিড় থাকবে, যে যাই বলুক, যতই বিদ্বেষ, যতই বিভাজনের রাজনীতি হোক, কিন্তু আমাদের সেই কথাকে আমি মনে করি বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে, এবং দিয়েছে শুধু নয়, আজকে সে আমাদের কথা সত্যি হচ্ছে। বাংলাদেশের পাশে ভারত সরকার ছিল, আছে, থাকবে। এটা আমি যেমন 17 মাস আগেও বলেছি, 18 মাস আগেও বলেছি, আজও বলছি, এবং আজ বলছি। কেন বলছি, কিসের জোরে বলছি? যেটা ঘটছে সেটা আমরা অতীতে বলেছিলাম, যেটা ঘটবে সেটা ঘটছে। তাই দৃঢ়তার সঙ্গে বলছি যে প্রথম কলকাতার আমাদের বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে, আপনারা বারংবার আমাদের মন্তব্য করবেন, ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক, কিন্তু আমরা আমাদের জায়গায় সঠিক ছিলাম। আমরা সেটা প্রমাণ করতে পেরেছি যে ভারত সরকারের বর্তমান কার্যকারিতা, বাংলাদেশ সরকারের বর্তমান কার্যকারিতা এক সুতোয় কিন্তু বাধা হচ্ছে। এ কথা আমরা আগেও বলেছি, আজও বলছি, আগামীতেও বলবো। আর আর আপনার কথা রেস্ট একদম শেষ পর্যায়ে, আমাদের সময় শেষ হয়ে এসছে প্রায়। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, ভিসা কূটনীতি যত সরল হবে, সম্পর্ক আরো এগিয়ে যাবে, আরো ভালো হবে। একই সঙ্গে হাদির খুনিদের জিজ্ঞাসাবাদ করে বোধহয় অনেক কিছু গোপন তথ্য উঠে আসবে, যে
এই কয়েক মাসে চক্রান্তটা কোন দিকে কিরকম কিভাবে হয়েছিল বা কি হওয়ার চেষ্টা হয়েছিল সেখান থেকে চক্রান্তের শিক্ষা নিয়ে ক্ষেপণাস্ত্র কোথা থেকে উঠছিল এটা জানা যাবে, পরিষ্কার হয়ে যাবে, বাংলাদেশের মানুষ জানতে পারবে যদি সে দেশের সরকার সত্যটা উদ্ঘাটন করে আইনের ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসতে পারে। আশাবাদ ব্যক্ত করছি যে বর্তমান তারেক রহমান সাহেবের নেতৃত্বে যখন এই খুনিদেরকে, আমার ধারণা ভারত সরকার বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে দিয়ে পর্যায়ক্রমে তাদের হাতে তুলে দেবে এবং পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি। তার মানে একদম যদি একদম পিন পয়েন্ট উত্তর মানে বলতে চাই, তা অনেক চক্রান্তের পর্দা ফাঁস হতে পারে। দুই একদমই দেশের তাই, অনেক সম্পর্ক চক্রান্তের পর্দা ফাঁস হবে। সেদিকে আমাদের নজর থাকবে, একই সঙ্গে নজর থাকবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আরো দ্রুত এগিয়ে যাওয়া, বাণিজ্যিক সম্প্রসারণের বিষয়টা, একই সঙ্গে ভিসা সরলীকরণ, ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থার আরো সরলীকরণ এবং দুই বাংলার মৈত্রী বন্ধনের দৃঢ় বন্ধন। এরকম একদম। সব আর আমাদের বিষয় নিয়ে কণ্ঠস্বর এরপরও উচ্চস্বরে থাকবে যারা ভারত বাংলাদেশের সম্পর্ককে নিয়ে রাজনীতি করেন, বিভাজনের আগুন ছড়ানোর চেষ্টা করেন। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে রাখছি, ভারত বাংলাদেশের সম্পর্কের মানুষের অধিকারের প্রশ্নে প্রথম কলকাতা সবসময় কণ্ঠস্বর উঁচিয়ে কথা বলবে, কাউকে রেয়াত না করে। একদমই। অনেক ধন্যবাদ পরমাশিস আপনাকে। আমাদের আজকে আলোচনার সঙ্গে আপনারা কতটা সহমত, কতটা বিরুদ্ধ মত, পুরোটাই লিখে পাঠান, লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আপনাদের মন্তব্যই আগামী দিনে আরো নতুন নতুন ইস্যু নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।